ওয়েলকাম টু ও কলকাতা ব্লগ। আমি শুভজিৎ। আমরা আজকে চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের ভাইবটা। আমার সঙ্গে ক্যামেরার পেছনে আছে অভিদীপ, আপনারা দেখতে পাচ্ছেন না ওকে। এনিওয়ে, আমরা এখানে ক্যাফে টেবিলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে উল্টো দিকে ক্যাফে টেবিল। এখানে আমরা বেশ কয়েকজন লেখক আছেন আপনাদের পরিচিত, যাদের আজকে আমরা ইন্টারভিউ নেব। আসলে তাদের বেশ কয়েকটা বই বেরিয়েছে, তো আমরা তাদের বইটা কেমন হয়েছে, তাদের কি বৃত্তান্ত, পুরো ব্যাপারটা জানবো, তাদের সাথে কথা বলবো। আর আসছি তাদেরকে নিয়ে। এখন আমরা আছি দুর্বা প্রকাশনীর সামনে। আমাদের সাথে রয়েছেন ধ্রুবজ্যোতি ঘোষ। তার একটা কবিতার বই এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমরা একটু ওনার সাথে কথা বলে এসেছি। স্যার, ধন্যবাদ অনেক আমাদের চ্যানেলে আসার জন্য। আপনার বইটা এবার পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, যদি এটার সম্বন্ধে দু চার কথা বলেন আর একটা কবিতা পড়ে শোনান। হ্যাঁ, এই বইটা আমার 1 বছরের ধরে এটা প্রকাশ করার কথা ছিল আগে। তো তারপর থেকে অনেক রকম ঘুরিয়ে দেখাই। আচ্ছা, ঘুরিয়ে দেখা। তারপরে এই দুর্বা প্রকাশনের উদ্যোগে এই বইটা প্রকাশিত হয়েছে, এর জন্য আমি খুবই খুশি। আর এই কলকাতার সিসিফাস নামটা একটুখানি অনেকের কাছে একটু অচেনা লাগতে পারে হয়তো, কিন্তু সিসিফাস হচ্ছে একটা গ্রিক মাইথোলজি, মানে গ্রিক পুরাণের একটা চরিত্র। করিন্থের রাজা ছিলেন তিনি, কিন্তু তিনি ঈশ্বরের অবমাননা করেছিলেন কিংবা ঈশ্বরের প্রতি একটা বিদ্রোহ করেছিলেন নানা রকম ভাবে। সেটা ঈশ্বর এবং জিউস বলা যায়, তিনি হচ্ছে গ্রিক মাইথোলজির ঈশ্বর। তো সেই ঈশ্বর এর বিরুদ্ধে থাকার জন্য সিসিফাসকে অনেক রকম ভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি পেতে হয়েছে। তার মধ্যে যে শাস্তিটা আমাদের সবাই জানি, সেটা হচ্ছে একটা পাথরকে তাকে সকাল বেলায় সেই পাথরটাকে ঠেলে 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 একটা উঁচু পাহাড়ে তুলতে হতো, এবং যখনই তিনি সন্ধ্যের সময় সেই পাথরটা ঠেলে তুলে ওখানে একটুখানি যেই দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে ওর হাত থেকে অটোমেটিক্যালি স্বতঃপ্রবৃত্ত ভাবে সেই পাথরটা পড়ে যেত। আবার তাকে সকাল থেকে ওই পাথরটাকে তুলে 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 আবার সেই শীর্ষে, পাহাড় শীর্ষে পৌঁছতে হতো। এই যে শাস্তি, এটা অনন্তকাল ধরে তা চলছে। আমি যেটা মনে করেছি যে সিসিফাস আসলে সিসিফাস একটা আমাদের মতোই হয়তো একটা আমজনতার কেউ। তিনি ঈশ্বরের বিরুদ্ধে, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে কিংবা শাসকের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের যে বিরুদ্ধে তার যে ক্ষোভ এবং তার বিক্ষোভ, তার বিদ্রোহ, সেই বিদ্রোহটা করেছিলেন বলে তাকে এই শাস্তিটা পেতে হয়েছিল। তো আমাদের এই পারিপার্শ্বিক সমাজে, আমাদের যে আধুনিক সমাজে এই ধরনের ঘটনা তো কিছু বিরল নয়। তো আমার নিজের মনে হয় যে আমিও হয়তো সেই সিসিফাসের মতো একজন, যে এই শাস্তিটা পাচ্ছি, যে প্রতিদিনই সেই আমরা মনে করছি যে পরের দিন ভালো হবে, পরের দিন আমাদের জীবনে একটা আশা আলো ফুটবে, কিংবা আমরা আজকে যেরকম আছি তার থেকে কালকে আমার ভালো হবে। কিন্তু আলটিমেটলি আমরা সকালবেলা, আমরা রাত্রিবেলা যখন ঘুমোতে যাই এবং পরের দিন সকালবেলায় জাগি, তখন কিন্তু মনে একই জিনিস। আমাদের যে সমাজের কিংবা আমাদের যে পারিপার্শ্বিকতার, আমাদের যে দুঃখের, সেইগুলোর কোনো অবসান হয় না, সেগুলো ওইভাবে চলতেই থাকে। সেই জন্য আমার এই কলকাতার সিসিফাস, কলকাতায় আমি এসেছি একদম শৈশবে, এবং তার আগে আমি ছিলাম সীমান্তবর্তী ইছামতির ধারে একটি শহরে। সেই শহরে, শহর ঠিক বলবো না, সেটা আধা শহর। হ্যাঁ, সেই শহরের সেই আধা শহর থেকেও আমি আবার প্রত্যন্ত গ্রামেও কিছুদিন থেকেছি। সুতরাং ওই যে ইছামতি নদী এবং তার যে ওই সরলতা, গ্রামের সরল, সেগুলো আমি যেমন দেখেছি। তারপরে কলকাতায় কিছুদিন পরেই চলে আসার পরে আমি কলকাতার মধ্যে যে জটিলতা, কলকাতার যে তার মধ্যে যে ইট কাঠ পাথর, তার যে যান্ত্রিকতা, তার মধ্যে আমি আস্তে আস্তে বড় হয়েছি। এবং সেই বড় হওয়ার মধ্যে আমাকে খুঁজে নিতে হয়েছে এর মধ্যে এই কলকাতা ক্রমশ ক্রমশ বদলে গেছে। এখন সেই কলকাতার 70-এর কলকাতা কিংবা 60-এর কলকাতা আর এই 2025-এর কলকাতা তো এক নয়, এর মধ্যে অনেক বদল হয়েছে। সেই বদলগুলো আমি নিজের চোখের সামনে আস্তে আস্তে দেখেছি।
তার কিছুটা প্রতিচ্ছবি আমি হয়তো এই কলকাতা সিসিফাসের মধ্যে রাখতে চেষ্টা করেছি। একটা কবিতা কি আমাদের পড়ে শোনাবে? হ্যাঁ, নিশ্চয়ই। অধিক শহর, আমার সেই শহরে খুব যেতে ইচ্ছে করে যেখানে গর্ভিণীর মতো চলেছে ডাবল ডেকার। পৌঁছবে যখন নিজের সময় হবে তার। ফুটপাত হাটে একটু হোঁচট খেয়ে, রকে একটু আড্ডা মেরে, পথ চলতি মেয়েটার দিকে আর চোখে দেখে, রাস্তা ভেজানোর উৎসারিত গঙ্গা জলে ভগীরথ আদুর গায়ে মাখে 501 সাবান। আমার হাতে সাকুল্যে একটি টাকা, আমি কিন্তু কিনে নিতে পারি গোটা কলকাতা। করুণাবশত গন্তব্য আপাতত কলেজ পড়ানোর দেশ। অচল এক সরকারি বাসের খোল, কিশোরের গানে কেঁপে কেঁপে ওঠে তার ছেঁড়া সিট থেকে ফাটা ছাদের ঢোল। তর্কে তর্কে কলেজ পড়াতকেরা পার হয়ে যায় হাজরা থেকে 13 নদী 7 সমুদ্র। এক্সস্ট পাইপ থেকে দলা দলা বেরোয় সিগারেটের পোড়া নিঃশ্বাস। তখন বেলা ঠিক দুপুর। এ শহর দেখায় বেশ, ডাবল ডেকারের দোতলার জানলায়, কোন হলুদ চলন্ত বারান্দায় কোন হরিণী চোখ চকিতে পর্দা সরায়। না লেখা কবিতার মতো সারাদিন সেই চোখ আমাকে তাড়া করে বেড়ায়। এই শহরে সুন্দরী ট্রামের অহংকারে সবিনয় করে দেয় পথ উড়োঝুড়ো বাস। দুকামরার বিলাসিনী উর্বশী ট্রাম লোহার হিল পায়, নিজস্ব সরল রেখা ধরে পথের বুক কাঁপিয়ে যায় লাস্যময়ীর মতো র্যাম্পে হাঁটার ভঙ্গিমায়। হায়, তারা আজ খুন হয়ে যায় কোন স্ক্র্যাপ মাফিয়ার ক্যাশ বাক্সের আগ্রাসী ভালোবাসায়। আমি যেতে চাই সেই শহরে যেখানে রোজ সকাল দুপুর রাতে হাওড়া শিয়ালদায় লোকাল ট্রেন বমি করে ঘেমে মানুষদের স্বপ্ন সাফেন। যেখানে সক্রেটিস দেখেন দগ্ধ বইমেলায় ফিনিক্স পাখির মতো আটপোড়া বইগুলো জেগে উঠে খুঁজে পায় মেধাবী আঙুলের নিশ্চিন্ত আশ্রয়। ময়দান সন্ধ্যার হাত ধরে এসে বসে চীনা বাদামের লাজুক খোসা ছাড়ায়। চৌরঙ্গির আলোর ফুটকিগুলো দেখায় নক্ষত্র যে মতো ধুলোয় ম্লান। চাকরা গাড়ির নিভৃতে একটু একটু করে বিকিয়ে যায় ভিক্টোরিয়ার পরই বেঁচে থাকার দায়। শূন্যে ভেসে থাকে শুধু ক্লান্ত ভেসালক। এইখানেই খালি পেট চারমিনার খেকোরা এক মনে লিখে যায় নাগরিক এপিটাফ। কলেজ স্ট্রিটে সূর্যকে নামায় কবিদের মৌতাত রাত ঠিক 1:30টায়। মাতাল পার্ক স্ট্রিটও জানে বিরোধীও এখনো নবজাগরণের স্বপ্ন দেখে চলে তার সমাধিস্থলে। ডাবল ডেকার মাঝরাতে শক্তিকে ফেরত দিয়ে যায় তার গেরস্ত ডেরায়। জয়ানো গলায় কে ডেকে ওঠে, অজিতেশ আছো, অজিতেশ। হাতিবাগানে তখনও থিয়েটার হয়নি শেষ। আমাকে ফিরিয়ে দাও সেই সিনেমার ভিড়, রাত জাগা জলসা, ভোর রাতে নিখিলের মিড়। সে শহর আজ কি শুধুই এক বিস্মৃত ইতিহাস অশরীর? সেই সব দিনেরা দাবানলের মতো ব্যস্ত হয়ে নিমেষে জ্বলে খাক। কেউ কি ফিরিয়ে দেবে সেই অলিক শহর এই নির্বান্ধ প্লাস্টিক উপত্যকায়? খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। যাই হোক, এইটা হচ্ছে কলকাতার সম্পর্কে আমার যৌবন এবং যৌবনের উপবনে আমি যেভাবে বেড়ে উঠেছি তার যে একটা প্রতিক্রিয়া, সেটা আমি কবিতার মধ্যে আনার চেষ্টা করেছি। এবং সেই জন্য এই কলকাতা সংক্রান্ত বিশেষ বিশেষ ব্যাপার এখানে উঠে এসেছে। আর তার জন্য কয়েকগুলো কিছু কিছু কবিতা আছে। কিন্তু এটা সঙ্গে সঙ্গে আবার একটা অন্য দিকও আমি এখানে আনতে চেয়েছি। সেটা হচ্ছে একটা প্রেম
এবং সেটা প্রেম প্রকৃতি এর যে একটা ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাটা এখানে আনতে চেয়েছি। সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট এই যে সাধারণভাবে যে ভালোবাসার কথা বলা হয় সেভাবে নয়। আমি আনতে চেয়েছি এটা হচ্ছে যে আমাদের যে এই দৈনন্দিন জীবনের যে যান্ত্রিকতা, আমাদের দৈনন্দিন জীবনের শাস্তির আমরা বয়ে চলেছি সিসিফাসের মতো, সেই শাস্তির থেকে, সেই নিগড় থেকে, সেই জেলখানা থেকে আমাদের বেরোবার জন্য মুক্তির একটা দরকার আছে, একটা তার থেকে একটা বিদ্রোহের দরকার আছে। সেটা আমি ওই আমার ওই প্রেমের কবিতা কিংবা ওই পারমিতা নামে সেই প্রেমের কবিতাগুলো মোটামুটি তাকে উদ্দেশ্য করে লেখা, সেই তার মধ্যে আমি এইগুলো আনবার চেষ্টা করেছি। তো আমরা শুনলাম স্যারের কবিতা। যারা এই বইটি সংগ্রহ করতে চান 586 নম্বর স্টল দুর্গা প্রকাশনীতে এসে কলকাতায় সিসিফাস বললে বইটি পেয়ে যাবেন। স্যার অনেক ধন্যবাদ। অনেক আমি খুশি হলাম আমি এই অনুষ্ঠানটি করতে পেরে, তার জন্য তোমাদের খুব আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা ও কলকাতার তরফ থেকে এসেছি আরেকজন বিশিষ্ট লেখকের সঙ্গে কথা বলতে। ওনার নতুন বই বেরিয়েছে, আমাদের সঙ্গে আছেন অভিক। অভিক, আমাদের একটু বলুন আপনার নতুন কি বই বেরিয়েছে এবং তার সব বইয়ের ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমে অভিদীপ ও কলকাতা চ্যানেলকে, অভিদীপ এবং সুজিতকে অনেক ধন্যবাদ জানাই। এটা আমার দ্বিতীয় বই ক্যাফে টেবিল থেকে। এটা হচ্ছে ভৌতিক থ্রিলার রহস্যের ওপর বইটা। আচ্ছা। মূলত এটি ভৌতিক বই, জল খাওয়ানোর লেখা। আচ্ছা। এটা আমার এখান থেকে দ্বিতীয় বই। প্রথম বইটার নাম মৃত্যুদূত, দ্বিতীয় বইটার নাম জিঘাংস। এই বইটা মূলত সবকটা 5টা গল্প আছে এবং একটা উপন্যাস আছে। ওকে, এবার এই বইয়ের মূল বিষয় হচ্ছে এটা মূলত নারী কেন্দ্রিক। আচ্ছা। নারী কেন্দ্রিক গল্প এবং মূল যে বিষয়টা ওটা হচ্ছে নারীদের প্রতিশোধের গল্প। আচ্ছা। আপনাদের হয়তো স্মরণে থাকবে গত 9ই আগস্ট 2024 একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে সারা বাংলা সহ সারা কলকাতা এবং সারা পৃথিবীতে একটা আন্দোলন হয়েছিল। অবশ্যই। এবং গত বছর মার্চে আমি একটি গল্প লিখেছিলাম, গল্প বলতে বড় গল্প। এবার তাৎকালীয় ভাবে হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না, সেই গল্পের থিম পুরোপুরি ওই ঘটনার সাথে মিলে গেছিল। তিলোত্তমা ফুলের যে ব্যাপারটা আমি খোলাখুলি বলি। এইখানে এই গল্পটি আছে দ্বিতীয় গল্প মেহেন্দি। যদিও এটি আমার কল্পনা প্রসূতভাবে লেখা, কিন্তু যেহেতু আমরা কলকাতা শহরে থাকি, আমরা যারা লেখালেখি করি, আমাদের ক্লাইমেট প্যাটার্ন এবং এই ধরনের ঘটনা তো প্রথম না, আগে অনেকবার ঘটেছে। যদি এই ঘটনা মানে আমরা কখনোই চাইবো না এই ধরনের ঘটনা আরো ঘটুক, তবুও এই ধরনের প্যাটার্নে লিখতে গিয়ে দেখলাম এই ঘটনাটা আমাদের ওই বইয়ের গল্পের সাথে অনেকটা মিলে গেছে। অনেকে হয়তো পাঠকরা ভাববেন আমি হয়তো ওই ঘটনাটাকে অনুকরণ করে লিখেছি। ইমপ্যাক্ট থাকে সমাজে, থাকে এবং মিরর এটা। হ্যাঁ, এবার এই ধরনের ঘটনা যেহেতু এক একটা বাইরে চলে আসে এবং সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায়, যেরকম আন্দোলনটা যেরকম ছড়িয়েছে একদম। আর আমার এই বইটা মূলত এর সাথে আর এক বই পড়েছে, দুটো বই তিলোত্তমাকে উৎসর্গ করে লেখা। তার কারণ হচ্ছে আমরা এখনো বিচারের দাবিতে কখনো রাস্তায় ছিলাম, এখনো সুযোগ পেলে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে আমরা এখনো চেষ্টা করছি যাতে তিলোত্তমা বিচার পায়, সেই বইটা তাকে উৎসর্গ করা। আর এই বইয়ের ব্যাপারে বলতে গেলে এখানে 5টা বড় গল্প, একটা উপন্যাস, আগে যেটা বললাম। প্রত্যেকটাই মূল চরিত্রে একজন নারী কেন্দ্রিক একাধিক। এবার বাকিটা পাঠকদের দরবারে গেলে এবার বোঝা যাবে কতটা কি হলো। আর ক্যাফে টেবিলকে অনেক ধন্যবাদ আমাকে এই দ্বিতীয়বার সুযোগটা দেওয়ার জন্য। প্রথম বইটা আমার যতটা মোটামুটি 3টে মুদ্রণ হয়েছে, এটা আজকে সবে এলো এবং প্রথম ও কলকাতার চ্যানেলে এটা আমি দেখাতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। ঠিক আছে, দারুণ ব্যাপার। সুতরাং আপনারা যদি অভিকের লেখা এই নতুন বইটা পড়তে হয়, আপনাদের আসতে হবে ক্যাফে টেবিলে, এসে ওনার সাথে দেখাও করতে পারেন এবং দরকার হলে ওনার এখানে অটোগ্রাফ পাওয়া যাবে। হ্যাঁ, অবভিয়াসলি আমি কাল পরশু বেশিরভাগ দিনই আসি, বিকেল 4টে থেকে থাকবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি আরেকটা বইয়ের ব্যাপারে বলতে। নিশ্চয়ই। এই দ্বিতীয় বইটি হলো, এটা একটি কবিতা সংকলন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার লেখালেখির সূত্রপাত কিন্তু কবিতা ধরে। আমি প্রথমে কিন্তু গল্প লিখতাম না। আচ্ছা। প্রথমে যখন লকডাউনের আগে ছোট ছোট 2 লাইনের 4 লাইনের যেরকম হয় আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই না বিভিন্ন শুভেচ্ছা বার্তা, ধরুন গুড মর্নিং, গুড নাইট, ওইখান থেকে লেখার অভ্যাসটা শুরু হলো। পরবর্তীকালে দেখলাম যখন লকডাউন হলো তখন কিছু কিছু পংক্তি আমি লিখতে শুরু করলাম। লিখতে লিখতে এবার আস্তে আস্তে দেখলাম আমার কবিতা জমছে, বিভিন্ন পত্রপত্রিকা দিতে দিতে তখন মনে হলো একটা ম্যানুস্ক্রিপ্ট করা যায়। ঠিক আছে, এবার মূলত আর একটা দিক বলছি, এটা হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে বা অন্য দিক,
কারণ বর্তমান যুগে আপনারা ভালোই জানেন যে কবিতা পড়ার লোকজন অনেকটা পাঠক কমে যাচ্ছে। তাই জন্য এখন প্রকাশক একটা ব্যবসায়িক দিক থাকে অবশ্যই, তাই জন্য তারা মোটামুটি একটা উদাসীনই থাকে কবিতার বইয়ের ব্যাপারে। কিন্তু গত বছর স্ক্রিপ্টটা জমা দেওয়ার পর অভিযান পাবলিশার সেই বইটা ওরা সানন্দে গ্রহণ করেছেন এবং বললো না এই বইটা পাঠক মহলে মানে জনপ্রিয়তা না পাক, মানে এর চাহিদা থাকলেও থাকতে পারে। ওদের কাছে আমি এটাই মানে ধন্যবাদ জানাই অভিযান পাবলিশার্সকে। এই বইটা মূলত আমাদের শহর কেন্দ্রিক ইমারত কথাটার অর্থ হচ্ছে আমরা যে আমার কলকাতায় জন্ম, কলকাতায় বেড়ে ওঠা। হ্যাঁ, ইমারত বলতে শুধু বিল্ডিং না, ধরো যে কোনো একটা ইমারত, যেটা আদালত হতে পারে বা কোনো ভবন হতে পারে বা কোনো জেলখানা থেকে শুরু করে, মানে এটা ইমারতটা লেখার অর্থ হচ্ছে যে আমাদের সমাজে যেরকম ওই কোনো আদালতের বিরুদ্ধে বা কোনো সংস্থার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদটা করি, সেই ইমারতের বাইরে ইনস্টিটিউশন বলতে যা বোঝাচ্ছে একদম এক্স্যাক্টলি ওটাই হচ্ছে ইমারত। আর এজলাসটা এজলাস আদালত গত মানে 7 থেকে 8-9 মাস আদালতটা সব থেকে বেশি চর্চা এসছে বিভিন্ন কেসে। তাই এজলাসে সাধারণ মানুষের আওয়াজ তখনও মানুষকে একটা ছোটখাটো হলে স্বীকার করতে হতো। আজকে 2025-এ দাঁড়িয়েও স্বাধীনতার আগেও মানুষের মানে বিচারের জন্য রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পাবো। কোলাহল বলতে আমরা সাধারণ মানুষ তো আমাদের কোলাহল ছাড়া কোনো গতি নেই। আমরা তার প্রমাণ মানে গত কয়েক মাসে অনেকবার পেয়েছি। কোলাহলটাই আছে, তাই জন্য ইমারত এজলাসের কোলাহল। এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি কবিতাগুলো লেখার চেষ্টা করেছি, যেখানে আধুনিক শহর থেকে শুরু করে এবং আমাদের বিচার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের ঘটনা এবং আমাদের শৈশবের যে বিভিন্ন ঘটনা যেগুলো আমরা হারিয়ে ফেলছি, ক্রমশ আমরা কৃত্রিমতার আদিম যুগে চলে যাচ্ছি। আমাদের ছোটবেলার যে শৈশবকাল, আমাদের যে আমরা যতটা যেভাবে আনন্দ হেসে খেলে বড় হয়েছি, ওই জিনিসটা হারিয়ে যাচ্ছি। এই পরিবর্তনটাকে বিভিন্ন 40টা কবিতার মাধ্যমে তুলে ধরেছি। এই বইটা আপনারা অভিযান পাবলিশার্স 511 নম্বর স্টলে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন। তাহলে আপনাদের কি করতে হবে? বইমেলা আসতে হবে, এসে দুটো বই কালেক্ট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ব্লগে আবার দেখা হচ্ছে। এবার আজকাল প্রকাশনী আমরা চলে এসেছি রিভার সাইক্লিস্ট সম্রাটদার কাছে। এবার সম্রাটদার সাথে একটু আগে কথা হলো। সম্রাটদা বলছেন, আমি সম্রাটদাকে মনে করি উনি একজন পরিবেশবিদ। সম্রাটদা বলছেন না, পরিবেশবিদ না, পরিবেশ প্রেমী, এইসব ব্র্যান্ডিং আমাকে দেবে না। ঠিক আছে সম্রাটদা, কেমন আছো? একদম, আমি সবসময় দুরন্ত থাকি এবং আমি সত্যি তাই। আমি পরিবেশ কর্মী হতে পারি, পরিবেশ প্রেমী হতে পারি, কিন্তু আমি পরিবেশবিদ হতে পারি না। কারণ যেটাই করছি আউট অফ প্যাশন, আউট অফ লাভ, এবং কোথাও গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে যে প্রকৃতির প্রতি যে আমার দায়িত্ব, সেটা আমাকে ন্যস্ত করা হয়েছে, প্রকৃতি দিয়েছে, সেটা খানিকটা পূরণ করার চেষ্টা। তো স্বাভাবিকভাবে আমি পরিবেশবিদ নই, আমি প্রেমী অথবা কর্মী। আচ্ছা, এবার আমরা বলবো নতুন বই, তাতে আমরা কি দেখতে পাচ্ছি? নতুন বইয়ের কন্টেন্ট কি? এবারের বইয়ের কন্টেন্ট অবশ্যই নদী। আমি নদী নিয়ে প্রথমবার ডিরেক্টলি লিখলাম। 4টে নদী রাখা আছে, পশ্চিমবঙ্গের তটক নদী পুরুলিয়া এবং ঝাড়খণ্ড মিলিয়ে, এবং আরেকটি নদী হচ্ছে কালীগঙ্গা উত্তরাখণ্ডের। দ্বিতীয় নদী রয়েছে বাংলাদেশের সুরমা, এবং সুরমার পথ ধরে হাওর কিরকম হয়। আর ফোর্থ যে নদীটা রয়েছে সেটা ভলগা। প্রত্যেকটা নদীকে আমি এই বইয়ের মধ্যে রাখার চেষ্টা করেছি, এবং ভলগার পুরোটা তো লেখা সম্ভব নয়। এই ভলগোগ্রাদ যে অঞ্চলটা আমি ভলগাকে দেখেছি, তো এখানে এই গল্পগুলোর মধ্যে সবসময় নদী দূষণ বা নদী উৎস এবং কোথায় মোহনা তার ইনফরমেশন না, 4টে গল্প। এই গল্প খানিকটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে, কখনো সাইক্লিং করে, কখনো পায়ে হেঁটে, কখনো যেরকম ভাবে একদম ট্রেকারের মাথায় চেপে, তার 4টে নদীকে আমি বেছে নিয়েছি 250 নদীর মধ্যে থেকে। এবং সেটা নিয়ে এবার যাযাবরের নদীর কথা মানুষ পড়ুক, নদীর দুপাশে যারা থাকেন তারা কিভাবে নদীকে দেখছেন। এবং 2025 সালে নদীর সাথে সম্পর্ক যখন আমাদের প্রায় শেষ, তখন এই বইটা যেন সেই সম্পর্কে, রিলেশনশিপে রিস্টোরেশনের কাজ করে, সেটাই আমার ইচ্ছে। এবং এই বইটা এবার আজকাল প্রকাশন থেকে বেরিয়েছে। লিখতে গিয়ে মানুষের মধ্যে মানে পরিবর্তন, মানে নদী নিয়ে যে মানুষের চিন্তা ভাবনা, সেটা কি কোনো পরিবর্তন হতে দেখছো? কারণ আমাদের গ্লোবাল ওয়ার্মিং তো আমরা অনেকদিন ধরে এটা নিয়ে চিন্তা হচ্ছে, তাহলে মানুষ কতটা এ নিয়ে সচেতন? না, মানে মানুষ যদি নদী নিয়ে খুব সচেতন হতো তাহলে হয়তো নদীর গল্প তো সবসময় লেখা যায়, কিন্তু তার উপজীব্যটা হয়তো আলাদা হতো। কিন্তু যেহেতু একেবারে নদী ব্যাপ্ত হচ্ছে এবং যত দিন যাচ্ছে নদীর সাথে মানুষের সম্পর্ক আরো ক্ষীণ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যাযাবরের নদী লেখার সময় আমি খুব কমফোর্ট ফিল করিনি। তবে আমার আশা যে
সব খারাপের মধ্যেও ভালো সবসময় থাকে, আমাদেরই খুঁজে নিতে হয়। এই মুহূর্তে হয়তো আর্থসামাজিক কারণে নদী মানুষের জীবন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে শুধু এই বইয়ের হাত ধরে না, অসংখ্য মানুষ নদীকে নিয়ে কাজ করছেন, লিখছেন, বলছেন, সবার হাত ধরে নদী আবার মানুষের কাছে প্রিয় হয়ে ফিরে আসবে, তার তাৎপর্য মানুষ বুঝতে পারবে। ফিরে আসবে না, ফিরে আসতেই হবে, না হলে কপালে দুঃখ আছে। এক্স্যাক্টলি, ফিরে আসতেই হবে, কোনো উপায় নেই আর কি। আচ্ছা আচ্ছা, এবার একটু বলে দেন এইটা আমরা এলে কোথায় এই আজকাল? হ্যাঁ, এটা 4 নম্বর গেটের পাশেই আজকাল, তো আমাদের সেই ছোটবেলা থেকে দেখা সে বিখ্যাত আজকাল প্রকাশন, তাদের কাছে পাওয়া যাচ্ছে 192 নম্বর স্টল। বইয়ের মূল্য 250 টাকা, এবং ওনারা যা বইমেলার ডিসকাউন্ট থাকে সেটাই। তবে এখানে বড় কথা হচ্ছে কন্টেন্ট ইম্পর্টেন্ট, যে কোনো লেখকের জন্য তার এর ক্রয় মূল্য কতটা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। একদম তাই, একদম তাই, একদম তাই। আপনারা শুনলেন সম্রাটদার সঙ্গে কথা হলো। আপনারা আসুন এবং এই বইটা ক্রয় করে বলবেন যে কিরকম লাগলো। থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি বইমেলায় ক্যাফে টেবিল বুক স্টোরের সামনে। আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন আছেন সুনেত্রাদিকে আপনারা বহুদিন ধরে চেনেন, ওনার লেখা পড়েছেন। এবার আমরা চলে এসেছি ওনার নতুন বইয়ের ব্যাপারে। আমরা দেখতে পাচ্ছি সুনেত্রাদি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন অভিজিৎ। দিদি একটু কিছু বলুন আপনার বইয়ের ব্যাপারে, কি কন্টেন্ট বা। আচ্ছা, এটা লিখেছি আমি একটা থ্রিলার হিসেবে, রহস্য উপন্যাস। তবে শুধুমাত্র রহস্য উপন্যাস নয়, আমি যেমন আমার গল্পে সম্পর্কের কথা আসে, তো এখানে সম্পর্কের কথা আছে, জটিলতা আছে, এবং পারিপার্শ্বিক কলকাতা শহরের উপরে বেস করে উপন্যাসটা লেখা। আর আমার গল্পে কোনো নায়ক অথবা ভিলেন আলাদা করে সেরকম নেই। যারা আছে তারা তোমার আমার মতন একেবারেই সাধারণ মানুষ। একদম একদম গ্রে ক্যারেক্টার। এবং কোনো মানুষই তো পুরো সাদা পুরো কালো হয় না, তার মধ্যে শেডস তো থাকেই। এবার কেউ একটু ডার্কার, কেউ একটু ব্রাইটার, তো সেই রকম মানুষদেরকে নিয়ে এই উপন্যাস। এই উপন্যাসটা প্রতিটা পর্বে আমি একটু করে হেডিং রেখেছি, এবং যেটা ওই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত। আর এই আবিচি নামটা এই কারণেই দিয়েছে যে আবিচি হলো একটা নরক, নরকের কথা। আমরা হিন্দু পুরাণে 21টা নরক উল্লেখ হয়, তার মধ্যে হচ্ছে আবিচি একটা, যেখানে মানুষ অপেক্ষা নিয়ে যার মৃত্যু হয়, তো তাদের ঠাঁই হয় আবিচিতে। তো এই গল্প জুড়ে এবং গল্পের শেষে একটি অপেক্ষার কথাও আছে। কি বা কেন সেটা আমি এখনই বলছি না, সেটা জানতে হলে বইটি পড়তে হবে। আর পড়ে কেমন লাগছে পাঠকরা যদি জানায় ভালো লাগবে। আচ্ছা, এবার আপনি বলে দিন এটাকে আমরা কালেক্ট করবো কি করে। আচ্ছা, বইটি প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে, কলকাতা বইমেলার স্টল নম্বর 419, 8 নম্বর গেটের কাছে। ঠিক আছে, সুতরাং আপনারা বুঝতে পারলেন বইমেলা আসতে হবে ঠিক এই স্টলটা একবার দেখিয়ে দাও। এই যে এখানে ক্যাফে টেবিলের আমরা উপরে বড় পোস্টার দেখতে পাচ্ছি। এখানে আসুন, সুনেত্রাদিকে হয়তো পেয়েও যেতে পারেন, মানে সিগনেচার নিয়ে বইটা সংগ্রহ করে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, আপাতত টাটা।